ঈদ মোবারক। স্বাগত যমুনার নিমন্ত্রণের আজকের এই আয়োজনের সাথে আছে জুলহা জুবায়ের। আজ অতিথি হিসেবে যাকে পেয়েছি তার ব্যাপারে একটু আলাদা করে বলতেই হয়, কারণ আমাদের অহংকার করবার মতো যে বিষয়গুলো আছে, যে দিকগুলো আছে, তার মধ্যে তিনি অন্যতম। আমাদের ভাষাকে এত সুন্দর করে বলা যায় বা আমাদের আবেগগুলোকে ভাষায় ভাষায় এত সুন্দর করে প্রকাশ করা যায়, তা তিনি আমাদের শিখিয়েছেন। তার এই সুদীর্ঘ জীবনের ছোট্ট একটি উপস্থাপনা প্রথমে দেখাতে চাই, তারপর পরিচয় করে দিব এই জীবিত কিংবদন্তির সাথে। গড়ে তোলা সেই উদ্দেশ্যে ঠিক সেই সময় লেখেন হৃদয় বিপ্লবী আহ্বান জানানো অনেক গান। সত্তর দশকে তিনি লেখেন সারা জাগানো অনেক গান, শুধু গান গেয়ে পরিচয়, মনেরও রঙে রাঙাবো, গানেরই খাতায় স্বরলিপি লিখে। অস্ত্র দিয়ে লেখা গানগুলো তার মধ্যে উল্লেখযোগ্য। আশির দশক থেকে 90 দশক পর্যন্ত তার লেখা অনেক গান আজও সঙ্গীত প্রেমী মানুষের মুখে মুখে ফেরে। 90-এর পরবর্তী সময় থেকে 2005 সাল পর্যন্ত তিনি রচনা করেছেন অনবদ্য আরও অনেক গান। গান নিয়ে তিনি কাজ করেছেন দেশের প্রখ্যাত সুরকার গীতিকারদের সাথে, করেছেন সঙ্গীত পরিচালনাও। সব মিলিয়ে তিনি লিখেছেন 21,000-এরও বেশি গান, করেছেন সিনেমা পরিচালনা এবং প্রযোজনা। বিবিসির জরিপে সেরা 20টি গানের মধ্যে 3টি গানই তার লেখা। অগণিতবার পেয়েছেন বাংলাদেশ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, 21 পদক সহ আরও নানামুখী পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। ছিলেন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় একজন উপস্থাপক। বর্তমানে অবসর জীবনযাপন করলেও স্বপ্ন দেখেন বাংলা গান নিয়ে অনেক কিছু করার। কিংবদন্তি এই মানুষটির নাম গাজী মাজহারুল আনোয়ার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাপী। স্বাগত জানাতে চাই এই জীবিত কিংবদন্তিকে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, সেই সাথে তার সুযোগ্য কন্যা দিঠি আনোয়ার। অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের মাঝে এসছেন। স্যার, আপনি যদি একটু আমাদের আসন গ্রহণ করেন এবং অলঙ্কৃত করেন আমাদের সবাইকে। আপু, ধন্যবাদ আমাদের সাথে এসে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। সেই সাথে ঈদ মোবারক দুজনকে। ঈদ মোবারক সবাইকে সবাইকে। স্যার, আপনার উপর ছোট্ট একটি উপস্থাপনা আমরা দেখছিলাম। এটা ছোট্ট এই জন্য বলছি কারণ আপনার এত সুদীর্ঘ জীবন, তাকে সময়ের কিছু ফ্রেমে গাঁথা কারো পক্ষে সম্ভব না। এই জীবনটার একদম শুরু থেকে শুনতে চাইব। আমার ব্যক্তি জীবনের শুরু কিন্তু কুমিল্লাতে, দাউদকান্দি একটি সম্ভ্রান্ত পরিবারই আমার জন্ম। কিন্তু ছোটবেলা থেকেই আমার মনের মধ্যে এই স্বপ্নটাই গেঁথে উঠেছিল যে বাংলাদেশ, বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষ, তাদেরকে নিয়ে কিছু ভাবব, কিছু করব। তখন অবস্থানটা ছিল বাংলাদেশ নয়, ইস্ট পাকিস্তান। তো সেই কারণে যে আমরা বাধ্য ছিলাম যে ছুটি ছাটায় আমাদের দেশের বাড়িতে যেতে হতো।
আমার দাদা একজন ডাক সাইটে জমিদার ছিলেন। তার আদেশ ছিল যে ছুটিতে দেশের বাড়িতে আসতেই হবে, এই মাটির সাথে সম্পৃক্ত না থাকলে দেশকে, দেশের মানুষকে চেনা যাবে না। তো তখন আমাদের বিনোদনের জন্য রাত্রিবেলায় গান টানের আয়োজন করা হতো, কবির লড়াইয়ের আয়োজন করা হতো, যাত্রার আয়োজন করা হতো। তো দাদা একদিন সকালবেলা আমাকে প্রশ্ন করলেন যে কালকে রাতে যে গানটা শুনেছিস, যদি সেই গানটার কিছু অংশ তুই আমাকে শোনাতে পারিস, তোকে 5 টাকা দেব। আমি হয়তো শুনিয়েছিলাম, 5টি টাকা আমি পেয়েছিলাম। সেই 5টি টাকা দিয়েই বোধহয় দাদা আমার ভাগ্যটাকে বেঁধে দিয়েছিলেন। গান, মানুষ, কবিতা, চলচ্চিত্র, সংস্কৃতির বিভিন্ন ধারায় আমাকে যুক্ত করে দিয়েছিলেন। অসাধারণ। তো স্যার, এই বাংলার জয় হোক সেই গানগুলোর একটি দিয়ে শুরু করতে চাই বা রাঙাতে চাই এই আয়োজনকে আরেকটু বেশি। আপু প্লিজ, উড ইউ ডু দ্য অনার? গানটি বাবার লেখা অবশ্যই, এবং সুর করেছিলেন শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ স্যার। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠারই তো সময়। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠারই তো সময়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। বাংলার প্রতি ঘরে ভরে দিতে চাই মোরা অন্নে, আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে। এই হয় হোক রক্তের প্রচ্ছদ পথ, হয় হোক রক্তের প্রচ্ছদ পথ। করি না করি না করি না ভয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। অশোকের ছায় যেন বাহাতির বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ। চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ। অশোকের ছায় যেন রাখালির বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ। চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ। শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র। বজ্রের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্ত্র। আর তিলে তিলে বাঙালির এই পরাজয়, তিলে তিলে বাঙালির এই পরাজয়। তবু করি না করি না করি না ভয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। দর্শক, আয়োজনের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিব, কারণ বিরতির পর যখন দেখা হবে গল্প হবে আরো, গান হবে আরো। সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন যমুনার নিমন্ত্রণ। ফিরে যাব অতিথিদের কাছে, শুনবো আরো গল্প, আরো কিছু গান। আপুর কাছে জানবো যে আপু, তোমার বাবার গান গাইতে গেলে কতখানি মানসিক প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয়, তবে স্যারের কাছ থেকে একটু জানতে চাই। স্যার, এই যে গানের মূল্যায়নের কথা জিজ্ঞেস করেছিলাম, এই যে 1000 বছরের বাংলা গানের 3টে গান আপনার, আমি এ কথা বিশ্বাস করি না যে মাকে আমরা ভালোবাসি না। মাকে ভালোবাসলে
মাটিকে ভালোবাসতে হবে, মায়ের পরিবেশ চারিদিকে ছড়িয়ে ছিটানো থাকা এই অবস্থাকেও ভালোবাসতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে। মনে রাখতে হবে যে এই দেশটা তৈরি করার পেছনে অনেক রক্ত ঝরেছে। যখন স্বাধীনতার ডাক আসলো, তখন আমার হাতে কলমটা আমি তুলে নিয়েছিলাম সেই ঋণ শোধ করার জন্যে। বন্ধুবর আনোয়ার পারভেজ এবং আমি বসে বসে ভাবতেছিলাম কি করা যায়। তখনই সেখানে উপস্থিত হলেন আমাদের শ্রদ্ধেয়, অতি শ্রদ্ধেয়, যিনি শহীদ মিনারের উপরে গান করেছিলেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আলতাফ ভাই। আমি যখন গানটা লেখা শুরু করলাম তখন আমাকে আনোয়ার পারভেজ বলল যে তুই একটু সুরের মাধ্যমে বলতো। তা আমার কণ্ঠে সুর নেই, আমি তো অনেকটা অসুরেরই স্বজাতি। অতএব তবু যা গুনগুন করে করলাম সেটাই কিন্তু গান হয়ে গেল। আলতাফ ভাই জোর করে হারমোনিয়ামটা নিয়ে শুরু করলো, আজই এটা রেকর্ড করতে হবে। সেই শাহনাজ রহমতুল্লাহ তখন ছিল না, শাহনাজ বেগম ছিল, ওদেরকে ডাকা হলো, জাব্বারকে ডাকা হলো, আমরা একটা গানের সৃষ্টি করলাম এবং আমরা অংশ নিতে শুরু করলাম সেই মুক্তির আন্দোলনে। আমি শুধু এতটুকুই বলবো যে আমি আমার অঙ্গন থেকে সংগ্রাম করেছি, আমি সাংস্কৃতিক অঙ্গন থেকেই সংগ্রাম করেছি। সেই সংগ্রামে যারা আমাকে সহযোগিতা করেছেন, যারা আমার পাশে আছেন, এখনও আছেন, আগামীতেও থাকবেন, তাদের পায়ের ধুলো নিয়ে আমি এগিয়ে যেতে চাই। কারণ আমি একথাটা মরে গিয়েও প্রমাণ করতে চাই, আমি এদেশেই জন্মেছিলাম। অসাধারণ, অসাধারণ স্যার। এই কথার উপরে আর কিছু বলবার মতো দুঃসাহস করব না, খালি আপুর কাছ থেকে প্রশ্নটা জানবো, বাবার গান গাইবার সময় মানসিক প্রেশারটা কতখানি থাকে? অনেক বড় একটা প্রেশার এই কারণে, কারণ আমি যখন যেখানেই গান করতে চাই সবাই আমাকে দিঠি হিসেবে, যত না আমার গান শুনে দিঠি আনোয়ার, এই যে আমার নামের পেছনের যে টাইটেলটা, ওইটার উপর বেশি গুরুত্ব দেয়। তো স্বাভাবিক সবারই এক্সপেকটেশন লেভেলটা অনেক হাই থাকে যে গাজী সাহেবের মেয়ে গান করছে, দেখি তো কেমন গান করছে, ও কি আলেমের ঘরে জালেম হলো কি না, এরকম একটা ব্যাপার। তো আমার ভেতরেও সেই জিনিসটা খুব কাজ করতে থাকে। আপু, তোমার কথাগুলো শুনছিলাম, গান শুনছিলাম, স্যারের কথাগুলো শুনছিলাম, তবে এই পর্যায়ে স্যারের খুব কাছের একজন বন্ধুর কিছু গল্প আছে, একটু দেখে নিতে চাই। আমি আসলে অনেক ভাগ্যবান একজন মানুষ যে আমার জন্মকালে, আমার কর্মকালে আমি ওনার মতো একজন মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি, পরিচিত হয়েছি। রবীন্দ্র নজরুলের পরে আমি ওনাকে স্থান দিই এই কারণে যে উনি অসংখ্য গান লিখেছেন এবং সবচেয়ে বড় কথা হলো যে উনি হিট গান লিখেছেন, জনপ্রিয় গান, এবং যেগুলি কোয়ালিটি গান। এবং আমাদের স্বাধীনতা যুদ্ধেরও আমাদের প্রধান গান যেটা, যে জয় বাংলা, বাংলার জয়, সেই গানেরও গীতিকার উনি। আমি সবচেয়ে বেশি সৌভাগ্য এই জন্য যে আমি ওনার সঙ্গে গান লিখে, উনি আমার গান লিখেছেন বলে অনেক গান আমার হিট হয়েছে ওনার বাণীর কারণে। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমেরে, এমন একটা গান, এই উদ্ভট একটা চিন্তা, অন্য অ্যাঙ্গেলের একটা চিন্তা, এই চিন্তা করাটাই তো একটা বিশাল ব্যাপার। গাজী উপল দিটি যখন খুব ছোট, তো এখানে আমরা গান নিয়ে বসতাম ড্রয়িং রুমে, আর ভিতরের রুমে ভাবি খুব বাচ্চাদের পড়াতো, যখন সন্ধ্যার পরে খুব ডাকতো, ঠাস টুস বাড়ি, এই পর, এই সই হইচই, এর মধ্যে কিন্তু আমরা শুরু করতাম। আবার এর মধ্যে কখন জানি দেখতাম যে গরু মাংসের ভুনা, তারপরে চিতই পিঠা বা এই পিঠা সেই পিঠা, এইটাও চলে আসতো। আমি, গাজী ভাই, আমাদের আরেক সিনিয়র বন্ধু শাহাবুদ্দিন ভাই, আমাদের নায়ক আলমগীর, হ্যাঁ, আর সবই পেটুক মানুষ আমরা, মোটামুটি খানেওয়ালা। তো কোথায় খাবো ঢাকা শহরে সব রেস্টুরেন্ট, ঢাকা ক্লাব, এই সেই, শেরাটন, ইন্টারকন, তখনও সোনারগাঁও হোটেল হয়নি। আমি বলি চলেন যাই নদীর পাড়ে, নদীর ঘাটে খাবো। আমরা একটা বা দুইটা গামছা নিয়ে, হ্যাঁ, ওই নৌকায় করে নদীতে চলে গেলাম, ওই নদীতেই গোসল করছি, ওই নৌকাতেই পরে ওইখান থেকে খাওয়া এনে, হোটেল থেকে খাওয়া এনে নৌকার মধ্যে বসে বসে আমরা খেতাম। কখনো মনে করি না যে উনি আমাদের অনেক বড়, আমাদেরকে ঠিক বন্ধু ভাইয়ের মতোই সবসময় উনি আগলে রাখেন। এখনও যে কোনো ব্যাপারে, যে কোনো বিষয়ে, আমি অসুস্থ হওয়ার পরে আমার খোঁজখবর নিয়ে রেখেছেন, সবার খোঁজখবর রাখেন। আপু, বাবার একটা গান আছে, বাবা লিখেছেন একতারা নিয়ে এবং দেশের কথা নিয়ে লিখেছেন। দেশের কথা ধারাবাহিকতা যেহেতু চলছিল, এই গানটা একটু শুনবো, কারণ স্যারের গানে মা মাটির গন্ধ এত বেশি পেয়েছি আমরা, আসলে না গাইলে না। গানটা একটু শুনবো স্যার, ইফ ইউ গিভ আস দ্য পারমিশন। অবশ্যই, অবশ্যই। জীবন মরণ মাঝে তোর সুর যেন
অসাধারণ। একতারা স্যার গানের সঙ্গত দিত, কিন্তু আপনার এই কথাগুলো শোনার পরে একতারা যে এত মিষ্টি তা বোধহয় বাঙালি নতুন করে আরেকবার চিন্তা করার সুযোগ পেয়েছে। স্যার, আপনার ঢাকায় একটু একটু করে এই যুদ্ধের পথে যোদ্ধা হওয়া এবং সেই সময় অনেকগুলো সহযোদ্ধা আপনি পেয়েছিলেন। স্যার, আপনার এই লম্বা জীবনে একজন সাথী আছেন যিনি অনেককাল আপনাদের এই যাত্রায় আপনাদের সাথে আছেন, তার কিছু কথা আছে আপনার জন্য, আমরা একটু শুনে নিতে চাই। আমি গাজী ভাইকে জানি 1963 সন থেকে আমি তাকে জানি। আমি তখন স্কুলে পড়ি, ক্লাস 10-এ পড়ি। উনি বোধহয় খুব সম্ভব মেডিকেলে ভর্তি হয়েছিলেন। তখন থেকে ওনার সঙ্গে আমার কিন্তু পরিচয়। উনি প্রচুর গান লিখেছেন, ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ করেছেন। উনি প্রচুর গান জনপ্রিয়তা পেয়েছে, প্রচুর গান গান লিখে উনি সম্মান পেয়েছেন, উনি রাষ্ট্রীয় সম্মান পেয়েছেন, উনি 21 পদক পেয়েছেন, বিভিন্ন সংগঠন থেকে উনি সম্মানিত হয়েছেন। কিন্তু আমি আবার বলতে চাচ্ছি যে জয় বাংলা, বাংলার জয়, দ্যাটস এনাফ গাজী ভাইয়ের জন্য পরিচয় করার জন্য যথেষ্ট। টেলিভিশনে ফার্স্ট প্রোডাকশন আমার সুরসাগর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে গাজী ভাইয়ের গান দিয়ে আমি কি অসাধারণ করে বলছেন আপু। এত সুন্দর সুন্দর এই যে ভালোবাসার কথাগুলো হচ্ছে, প্রেমের কথাগুলো হচ্ছে, প্রেম পর্যায়ের গান যদি না শুনি তাহলে কিন্তু হবে না। একটা গান শুনবো, কি গান শুনছি এখন? আচ্ছা, যেই গানটি আমি প্রথমে শুনি তখন বাবার কাছে আমার প্রথম প্রশ্নটি ছিল যে জীবনে বাবা তুমি কয়টা প্রেম করেছো? এটা কিন্তু আমরাও জানবো, তবে আগে গানটা শুনবো। করছি। করেছিলাম, সেখানে গাজী ভাই গান লিখেছিলেন। হেডলাইনগুলি আমার মনে আছে। শিল্পী ছিল মোহাম্মদ আব্দুল জাব্বার এবং আরতি ধর। যখন গান নিয়ে আলাপ হতো, গান লেখন নিয়ে বসতেন, উনি লেখা নিয়ে বসতেন, উনি মনে 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 গান বানাতেন। তারপর দেখা গেল যে গানটা কাগজে, গানটা সম্পূর্ণ গানটা লিখে দিয়ে দিয়েছে। এটা আশ্চর্যজনক ব্যাপার। আমি অনেক গীতিকারের সঙ্গে কাজ করেছি, কিন্তু এরকম আমি কারোর সঙ্গে কাজ করিনি যিনি অল্প সময়ে উনি একটি গান সম্পন্ন করতে পারেন, অল্প সময়ে একটি সুন্দর চিন্তা ভাবনাকে তুলে ধরতে পারেন লিখনীতে। সাংস্কৃতিক অঙ্গনে তার অবদানের কোনো জায়গায় কোনো কমতি নেই। উনি গান দিয়ে মানুষকে তৃপ্ত করেছেন, উনি ছবি বানিয়ে তৃপ্ত করেছেন, ছবির গল্প লিখে তৃপ্ত করেছেন, উনি পরিচালনা করে তৃপ্ত করেছেন মানুষকে। তো একটি মানুষের কত গুণ থাকতে পারে, এটা আসলে ভাববার ব্যাপার। যারা বাংলা গানকে ভালোবাসেন, বাংলা গান যারা শুনেন, তারা গাজী মাসরুরকে কখনোই ভুলতে পারবে না। আয়োজনের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিব, কারণ বিরতির পর যখন ফিরে আসবো আমাদের এই অতিথিদের সাথে আমাদের এই আড্ডা, আমাদের এই গল্প অব্যাহত থাকবে। সাথেই থাকুন। দেখছেন যমুনার নিমন্ত্রণ। ঈদ মোবারক সবাইকে। আরো একবার ফিরে যেতে চাই আমাদের আলোচনায় এবং গানে। এই যে আপনি যোদ্ধা আছেন, আপাতত এই যুদ্ধের গল্প আরও শুনবো। এই যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হতে আমরা দিচ্ছি না। তবে স্যার, সেই সাথে আপনি বলছিলেন একটি সংবর্ধনে আপনাকে বলতে বলা হয়েছিল, তখন আপনি কথায় কথায় বলছিলেন যদি আমাকে জানতে স্বাদ হয় বাংলার রূপখানি তুমি দেখে নিও, যা পরবর্তীতে একটা গানও হয়ে যায়, সুর হয়, রেকর্ড করা হয়। এই মুহূর্তে আপু ওই গানটা যদি বাবার একটু আমরা শুনে নিতে পারি। আমার মনে
অসাধারণ। নিজেকে বর্ণনার, দেশের প্রতি ভালোবাসা বর্ণনার এর চেয়ে সুন্দর ভাষা বোধহয় স্যার আর আমি অন্তত আমার জানা নেই। দর্শকরাই বিচার করবেন আছে কিনা। আপুর কাছে একটু জানবো, আপু যখন গান গাইছো বাবার গান গাইছি না আমাদের এই যে লিজেন্ড কিংবদন্তির সামনে বসে আছে গাজী মাসাল্লাহ আনোয়ার, ওনার গান গাইছি, কোনটা মাথায় কাজ করে? বাবার গান গাইছি, এটাই মাথায় কাজ বাহ। করে। স্যার শুধু এই এক সন্তানই না, এরকম অনেক অগুন্তি সন্তান সারা বাংলাদেশব্যাপী আপনার আছে যারা আপনাকে পিতৃতুল্যভাবে শ্রদ্ধাও করে এবং নিজেদের মাঝে ধারণও করে। এমন একজন অতিথি আমাদের সাথে আছেন, নাম বলবো না, আমন্ত্রণ জানাতে চাই, তারপরে তার গুণগুলো আপনাদের দুজনের উপস্থিতিতে শুনে নিব আমরা। আমাদের অতিথিকে আহ্বান জানাচ্ছি, স্যার উড ইউ প্লিজ কাম অ্যান্ড জয়েন আস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সবার প্রিয় মনির খান ভাইয়া, স্বাগত। সেই সাথে ঈদ মোবারক। ঈদ মোবারক। এত গুণী গুণী মানুষরা আমাদের সব একই স্টেজে আজ আছে, এই সুযোগটা তো হারানো যায় না। এই যে পিতৃতুল্য মানুষটির কথা বলছিলাম, ঠিক কোন জায়গাটায় স্যারকে আপনি বসিয়েছেন আপনার জীবন? আসলে আমি গানের সূত্র ধরে বাংলাদেশ থেকে দেশের বাইরেও অনেক যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু যতবারই আমি কাকার কাছাকাছি আসি আমি ভাষা হারিয়ে ফেলি। কারণ একজন পিতা সন্তান সম্পর্কে বলতে পারে, কিন্তু একজন সন্তান পিতার সম্পর্কে বলাটা বড় কষ্ট। আমি বলবো যে এই পিতার সন্তান না হলে হয়তো আমি সঙ্গীত জগতে এত বড় জায়গা তৈরি করা কোনোভাবেই সম্ভব হতো না। এই জন্যই আমি কি বলবো যে আসলে গাজী কাকাই তার লেখনী শক্তি দিয়ে সারা বিশ্বের মানুষের অন্তরে যেভাবে তার জায়গা রয়েছে, তা তার জায়গার মধ্যেই আমরা চলাফেরা করছি। তো সেক্ষেত্রে তার দোয়া, তার আশীর্বাদ নিয়ে চলতে চাই। আল্লাহ পাক যেন তাকে দীর্ঘজীবী করে, আরও অনেক আশা করি তার কাছ থেকে। স্যারের গানের ঠিক কোন কোন জায়গাগুলো আপনাকে খুব বেশি প্রভাবিত করেছে? কোন লেখাগুলো, কোন ধরনের গানগুলো আপনাকে খুব বেশি প্রভাবিত করেছে আপনার জীবনে? আসলে ওনার নির্দিষ্ট করে কোনো দিককে বড় করে বলার কোনো সুযোগ নেই। এমন কোনো জায়গা নাই যে জায়গাতে উনি বিচরণ করেননি। ওনার লেখা, ওনার কলম বাংলাদেশ তথা সারা বিশ্বের যেখানে যতটুকু প্রয়োজন হয়েছে মানুষের জন্য, সেখানেই তিনি তার কলমের লেখনী শক্তিটা প্রয়োগ করেছেন। কি দেশ, কি মানুষের অন্তর, কি আধ্যাত্মিক, কি জীবনমুখী, কি কৃষক, কি সমস্ত কিছুতেই তার কলম কোথাও থেমে থাকে নাই। এই জন্য নির্দিষ্ট করে একটি জায়গাকে উল্লেখ করা বড় মুশকিল। সব জায়গাতেই উনি সমানভাবে ওনার অবদান রয়েছে। অসাধারণ। স্যার, এই সন্তানের কোন দিকটি আপনার খুব বেশি ভালো লাগে? সত্যিকারের অর্থে একজন নিবেদিত শিল্পী সে। তার সাথে আমার প্রথম যখন দেখা হলো তখনই হঠাৎ করেই যেন তার প্রতি আমার একটা মমত্ববোধ জন্ম নিল আমার অন্তরে। কারণ একটা শিল্পীর সবচাইতে বড় জিনিস এবং বড় গুণ হলো অন্য শিল্পীকে শ্রদ্ধা করা। কারণ যারা তার গুরুজন আছে তাদেরকে গুরু হিসেবেই সম্মান করার যে একটা সম্মান বোধ মানুষের অন্তরে থাকে, তার 16 আনাই সেটা আছে। খুব নিবেদিত শিল্পী সে। এবং আমি মনে করলাম যে গানকে বোধহয় আমার মতো সেও ভালোবাসে। সেই ভালোবাসার কারণেই দুজনের ভালোবাসাটা গভীর হয়ে ওঠে। ভাইয়া, স্যার তো বলে দিয়েছে শুনবো, এত গুরুদায়িত্ব হয়ে গেছে, এটা একটা শুনতেই হবে, 2 লাইন হলেও শোনাতে হবে। খুব প্রিয় কোনো গানের 2 লাইন যদি শোনাতে। ওর প্রিয় না, আমার প্রিয় একটি গান। অবশ্যই আমি তাকে বলবো, তুমি যেহেতু প্রথম থেকেই স্বদেশের কথা, দেশের কথা, ভালোবাসার কথাই আমরা শুরু করেছি, দ্বিতীয় তাই করেছি। আমরা এখনো প্রেমিক কারণে আবেগপ্রবণ হয়ে উঠিনি, আমরা হব। আমরা আধ্যাত্মিক কারণে আমরা আবেগময় হয়ে উঠিনি, আমরা হব। তো ওর একটি গান আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। আমার লেখনী তো অবশ্যই আমার ভালো লাগছে, এত মানে তৃপ্তি আমি কখনো পাইনি যে এই ধরনের গান, স্বাধীনতার গান করেছি, জাতীয়তার গান করেছি, সব কিছুই করেছি। আমি হারাতে দেব না। তুমি তাহলে তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে যে বাংলাদেশটা আমাদের দৃষ্টিতে কেমন। হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোতধারা, হারাতে দেব না ভাটিয়ালি গান, হারাতে দেব না
হারাতে দেব না ভাটিয়ালি গান, বাউলের এক তারা। হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোতধারা। হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোতধারা। হারাতে দেব না ভাটিয়ালি গান, হারাতে দেব না, হারাতে দেব না ভাটিয়ালি গান, বাউলের এক তারা। হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোতধারা। হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোতধারা। হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোতধারা। যার জন্য এত গল্প, যার জন্য এত গান, সেই দেশের কোনো অংশ বিচ্যুত হতে না দেয়া, হারিয়ে যেতে না দেওয়ার জন্য যেই সুরমালা বা যে কথামালা আপনি গেঁথেছেন স্যার, যতদিন এটা থাকবে আমাদের অহংকার করবার মতো পদ্মা মেঘনা যমুনা বা গান জারি সারি যাই বলি সব কিছুই একটা গানের সাথে থাকবে। আমরা টেলিভিশনে একটি প্রোগ্রাম করেছিলাম, বাংলাদেশ টেলিভিশনে, শেখ সাদি খান চাচা, গাজী কাকা এবং আমি মিলে। গানটি ওখানেই মূলত সৃষ্টি হয়েছিল। মানে বাংলাদেশ শব্দ উল্লেখ না করেও যে দেশের একটা একদম সেই হারিয়ে যাওয়া জিনিসগুলো নিয়ে একটা গান হতে পারে, এটি গাজী মাজহারুল আনোয়ার। অসাধারণ, অসাধারণ। ভাইয়া ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি এসে জয়েন করেছেন। ধন্যবাদ মনির ভাইকে। স্যার, এক সন্তানের গল্প তো শুনছিলাম, এক কন্যা আছে আপনার, যিনি আপনার ব্যাপারে কিছু বলেছে, আমরা শুনতে চাই। আমার পরম শ্রদ্ধেয় মানুষ, আমার ভালোবাসার মানুষ, আমার অনেক আত্মার আত্মীয়, অনেক বিরাট একটা স্থান আপনার জন্য আমার অন্তরে। আপনি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন, এটা শুধু আমার কামনা নয়, এদেশের সবার কামনা। আপনি আমাদের এ দেশের সম্পদ, আপনাকে ধরে রাখতে চাই আমরা অনেক দিন। অনেক বড় বড় কাজের সাথে আমি থাকতে পেরেছি, সেজন্য আমি নিজেকে ধন্য মনে করি। আপনার হাতেই আমি শিল্পী হয়েছি, আপনার ভালোবাসা স্নেহতেই আমি অনেক কিছু পেয়েছি, অনেক আশ্বাস পেয়েছি, অনেক স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন দেখানোর মানুষদের মধ্যে আমার জীবনের অন্যতম একজন আপনি। আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনি বাংলাদেশের সবার মনে আজীবন বেঁচে থাকেন, সেই কামনা করছি। সবার মনে আপনি আজীবন বেঁচে থাকবেন, মেয়ের হচ্ছে এই প্রার্থনা আর এই কামনা। এই মেয়ের সাথে ঠিক কিভাবে পরিচয় হয়েছিল? এই মেয়ের সাথে পরিচয় না হলে আমি বরং দুঃখ পেতাম, এই কারণে যে আমি একটি চলচ্চিত্রে ওকে আমি কাস্ট করেছিলাম, একটি চলচ্চিত্রে। এটার অনেক গল্প আছে। সেই চলচ্চিত্রতে আমি একটি গান লিখেছিলাম, আমার নিজের ছবি। সেই গানটি ওর যে বর্তমানে সংসার, সুন্দর একজন স্বামী নিয়ে আছে, ওমর সানি, সেই ওমর সানি এই গানটি নিয়ে পাগল হয়ে গেল, এটাই তার গান হবে। এবং সেই গানটা গাইতে গাইতে তারা দুজনে দুজনের প্রেমে পড়ে গেল এবং তাদের বিয়ে হলো। আমি তাদেরকে আমার মেয়ের জামাতা হিসাবে এখনো ট্রিট করি, যেমন আমার দিদিকে আমি মেয়ে বলছি। তার সাথে আমার আরেকটা যোগসূত্র যেটা, সেটাকে আমি গর্ব অনুভব করি যে সে একটি ছবি পরিচালনা করেছিল এবং জেদ ধরেছিল যে আমার এই ছবিতে বাবা গান লিখতে হবে, আর কেউ লিখলে চলবে না। তো সেই ছবিতে আমি একটি গান লিখেছিলাম এবং সে পরিচালনা করেছিল, সেটার সুর করেছিল ইমন সাহা এবং গেয়েছিল আমাদের বশির আহমদ, প্রয়াত বশির আহমদ, আমাদের দেশের গৌরব একজন সঙ্গীত শিল্পী। মজার কথা হলো সেই ছবিটিতে জাতীয় পুরস্কার সে পেয়েছে, সেই গানটি লিখে জাতীয় পুরস্কার আমি পেয়েছি, সেই গানটি সুর করে ইমন সাহা জাতীয় পুরস্কার পেয়েছে এবং সেই গানটি গেয়ে বশির আহমদও জাতীয় পুরস্কার পেয়েছে। সে এত সৌভাগ্যবতী একটা মেয়ে, আমি তাকে মেয়ের মতোই দেখি। আমাদের সুখে দুঃখে ভালো মন্দে সবসময় থাকে। দিটির সাথে, আমার ছেলের সাথে তার দারুণ সম্পর্ক, ভাই বোনের মতো, অর্থাৎ পরিবারের সদস্য হিসাবে আমি তাকে মনে করি। অসাধারণ। এই আপুর কাছে একটু জানতে চাই, এই যে এতগুলো সন্তান,
এতগুলো মেয়ে এতগুলো ছেলে, ভালোবাসা ভাগাভাগি হয়ে যায় না? জেলাস লাগে না মাঝে মাঝে? এই সন্তানদের তো দেখলেনই, বাবা সবসময় বলেন যে আমার হাতে যে সৃষ্টিগুলো সেগুলোও কিন্তু আমার সন্তান। তো সেই ক্ষেত্রে 21,000 গান বাবার সন্তান, এবং বাবা যে 40টি ছবি পরিচালনা করেছেন সেগুলোও বাবার সন্তান। হাজার হাজার লাখো লাখো কোটি কোটি সন্তান, এবং তার মধ্য থেকে যে আমিও একজন, এটাই আমার জন্য অনেক গর্ব। ওরে বাবা, কি অসাধারণ করে বলছিল আপু। এত সুন্দর সুন্দর এই যে ভালোবাসার কথাগুলো হচ্ছে, প্রেমের কথাগুলো হচ্ছে, প্রেম পর্যায়ের গান যদি না শুনি তাহলে কিন্তু হবে না। একটা গান শুনবো, কি গান শুনছি এখন? আচ্ছা, যেই গানটি আমি প্রথমে শুনি তখন বাবার কাছে আমার প্রথম প্রশ্নটি ছিল যে জীবনে বাবা তুমি কয়টা প্রেম করেছো? এটা কিন্তু আমরাও জানবো, তবে আগে গানটা শুনবো। করছি। যেন
ধন্যবাদ আপু। দর্শক, আমরা শুনছিলাম অসাধারণ কিছু গান। যমুনার নিমন্ত্রণের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, তবে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন যমুনা টেলিভিশনে যমুনার নিমন্ত্রণ। সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় গুণীজন গাজী মাজহারুল আনোয়ার। তার কথা শুনছিলাম, গানগুলো শুনছিলাম তার মেয়ের কাছ থেকে। বুঝে আপুর একটা প্রশ্ন ছিল, কয়টা প্রেম করেছি? কয়টা প্রেম করা হয়েছে? প্রেম করেছি, তবে কি ধরনের প্রেম করেছে সেটা এখন বলছি। আচ্ছা। আমি সত্য সাহা, আজিজুর রহমান এবং দিলীপ বিশ্বাস, আমরা চারজন খুব অকৃপণ বন্ধু ছিলাম। একই বিছানায় আমরা শুয়ে থাকতাম। একমাত্র তখন আমাদের মাঝে সত্য সাহাই বিয়ে করেছিলেন আমাদের শ্রদ্ধেয় বৌদি, প্রাণের বৌদি, রমলা বৌদি। উনি নিজেও একজন সঙ্গীত শিল্পী। তো আমরা একই খাটে শুয়ে থাকতাম, আড্ডা মারতাম, এবং কোনো পরিবেশগত কারণে আমরা গান লিখতাম না। শুয়ে থাকতাম, গল্প করতাম। হঠাৎ আমার মনে হতো আমি একটা কথা, সত্যদা কেমন হয়? সত্যদা আবার লাফ দিয়ে হারমোনিয়ামটা ধরে বলতো খারাপ হয় না, বা খারাপ হয়েছে। হঠাৎ করে সত্যদা আমাদেরকে প্রস্তাব করলেন আমরা প্রডিউসার হব। সামান্য টাকা আমাদের হাতে নেই, আমরা প্রডিউসার হব, চলচ্চিত্র প্রযোজক হব। যেই কথা সেই কাজ, কারণ আমাদের গুরুর মহলে গুরু ছিলেন আমাদের সত্য সাহা। তো কিভাবে ছবি প্রডিউস করব? যে আজিজুর রহমান দিলীপ বিশ্বাস পরিচালনা করবে, আমি সঙ্গীত এবং অন্যান্য তত্ত্বাবধানে আমি থাকব, গল্প, চিত্রনাট্য, সংলাপ গাজী করবে, এবং গানের সব দায়িত্ব গাজীর, আর কারণ। অর্থাৎ সেখানে একটা অর্থকরী ব্যাপারও তো ছিল। তখন মাত্র আমি 150 টাকা করে গান লিখি। তো সাবিনাকে আমি প্রস্তাব করলাম, সাবিনা তোমার গান গাইতে হবে। কয়েতে কোনো অসুবিধা নেই, আমরা তো গাইবই, নিজের ছবির গান গাইব না কেন? তো গানটা করলাম। এখন পিকচারাইজ কীভাবে করব? আমাদের কাছে নেগেটিভও নেই, লোকজনও নেই যাদেরকে দিয়ে আমরা কাজটা করাতে পারি। নিজেরাই চলে গেলাম সাভারে, নৌকার উপর পিকচারাইজ হবে। সেখানে শাবানা নায়িকা, উজ্জ্বল নায়ক। উজ্জ্বলের সবেমাত্র তখন আগমন, শাবানা জনপ্রিয় নায়িকা তখন। তো নৌকার উপর গানটা ছিল, যে গানটা এখন করলো। তো সেই গানটা রিফ্লেক্টর বোর্ড ধরার মতো অ্যাসিস্ট্যান্ট আমাদের ছিল না, আমরাই সবাই অ্যাসিস্ট্যান্ট হলাম। ড্যান্স ডাইরেক্টর ড্যান্স করছে নৌকার উপরে, তারপরে গানটা হলো। তো গানটা করে এসে যখন আমরা রাস করলাম, দেখলাম শাবানার চেহারার উপর আলো খুব কম, সব আলোর ঝিলিক পানিতে, গাছে, জঙ্গলে, নানা জায়গায়। আমরা তো বিভ্রান্ত হয়ে গেলাম যে এটা কি করে সম্ভব হলো। তখন আমরা বুঝতে পারলাম নৌকার মধ্যে বসে যে আমরা রিফ্লেক্টর বোর্ড নিজেরাই ধরেছি, শাবানার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে সেই রিফ্লেক্টর বোর্ড কখন কোথায় গেছে আমরাও জানিনি। কখনো পানিতে গেছে, কখনো গাছের উপরে গেছে, কখনো তার ফেসে আছে। যাই হোক, তখন আমাদের যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধতে আমাদের যেতে হবে। ফিরে এসে আমরা ভাবলাম যে এটাকে, পিকচারেসটাকে আবার নতুনভাবে করি। তখন অর্থনৈতিকভাবে আমরা এত দৈন্য অবস্থায় ছিলাম, সেটা সম্ভব হয়নি। সেভাবেই ছবিটা আমরা রিলিজ দিয়েছিলাম সমাধান। তো সেখানে পত্রিকাতে দারুণভাবে হেডলাইন হয়ে বেরিয়ে আসলো যে এই উপমহাদেশে গধূলিবেলার এত উল্লেখযোগ্য পিকচারাইজেশন আমরা কোনো ছবিতে দেখিনি। পানির মধ্যে আলো, গাছের মধ্যে আলো, আর্টিস্টের মুখে আলো নেই, পেছনে নেই। গধূলিবেলার যা উল্লেখযোগ্য দিক সবগুলো এখানে আছে, এবং তার জন্য আমরা প্রশংসিত হলাম। স্যার, আপনার অনুরাগী শুধু আমরা যারা সাধারণ জীবনযাপন করছি তারাই না, গুণী অনেক মানুষও আপনার খুব ভক্ত, আপনাকে খুব পছন্দ করেন, আপনাকে অনেক বেশি ভালোবাসেন, আপনার গানের ফ্যান। এরকম একজন মানুষ আমাদের সাথে আছেন। আমরা আমাদের অতিথিকে স্বাগত জানাতে চাই। Could you please come on the stage and glorify us even more? আমাদের সাথে এসছেন রবি চৌধুরী। স্বাগত ভাইয়া, সেই সাথে ঈদ মোবারক। ঈদ মোবারক। এবং আপনাকে এবং যমুনা টিভিকে, টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমাকে গোপনে গোপনে খবরটা দেওয়ার জন্য। আমাদের ইচ্ছেই ছিল গোপনে গোপনে জানাবো, স্যারকে বলা যাবে না কে আসছে কে যাচ্ছে, সারপ্রাইজ দিব। জানি না স্যারকে কতখানি সারপ্রাইজ করলাম, তবে তার আগে ভাইয়া এখানে আছে, স্যার আছে, আপু আছে, সবার সামনে স্যারের খুব ভালো একটা দিক বলতে হবে, একদম চিন্তা করা যাবে না, আজ সবাই দেখছে, বলে ফেলতে হবে। মানে খুব ভালো দিক, অনেকগুলো ভালো দিক আছে, কম সময়ে গান লেখেন। আচ্ছা, আমার মনে আছে, আমার জীবনের প্রথম গানটি লিখেছিলেন। অ্যালবামের নাম ছিল, শিরোনাম ছিল এক নয়নে কান্দ, টাইটেল সং।
94-এ বের হয়েছিল। ওই বছর ওই অ্যালবাম সাউন্ডটেকের ব্যানারে বেস্ট সেলারের ছিল এবং পরপর কয়েক বছর। আচ্ছা, তো এই গানটি লিখেছেন আমার সামনে, আমার মনে আছে আমাদের প্রয়াত প্রণব ঘোষ আমাকে নিয়ে গেলেন যে এই গান একজনই লিখতে পারবেন, আমাদের গাজী ভাই। তো আমার মনে আছে 10 থেকে 15 মিনিট লেগেছে এই গানটি, এত কঠিন একটা গান। 10 থেকে 15 মিনিট মাত্র। গানের কথাটা ছিল এরকম: দৃষ্টিহারা দুই নয়নকে লোকে বলে অন্ধ, ভালোবাসার দেখা পাবে এক নয়নে কান্দ। অসাধারণ। স্যার গানের লেখার গল্প তো শুনবো, তবে ভাইয়া যেহেতু বলেই ফেলেছে আমরা 2 লাইন শুনে নিতে চাই নাকি স্যার? আপনি পারমিশন অবশ্যই। দিলেন। 2 লাইন না, ওর 2 লাইন হলে সন্তুষ্ট হব না সন্তুষ্ট আমরা। হব না, পুরোটা শুনতে চাই। ওর কাছে ভাইয়া, কিছু বৈচিত্র্য গুরু দায়িত্ব পড়ে গেছে। আমি আবার যদি জন্ম নিই মন্ত্রী হব না, সবাই বলে আপন তবু কেউ নয় আপন, কারো জন্য হয় না ডায়াল লাল টেলিফোন। কারো জন্য হয় না ডায়াল লাল টেলিফোন বাজাও। আমি এবার চলচ্চিত্রে যাই। আমি আবার যদি জন্ম নিই নায়ক হব না, কারণ চার কালারে পত্রিকাতে ছাপে বিজ্ঞাপন, চারিদিকে আলোচনার উঠে আলোড়ন। 2টি ছবি ফ্লপ হলে ভক্তরা সব যায় চলে। 2টি ছবি ফ্লপ হলে ভক্তরা সব যায় চলে। নতুন নায়ক আবার তারা করে অন্বেষণ, কারো জন্য হয় না ডায়াল লাল টেলিফোন। সব শেষ কথা হচ্ছে, এটা ওনার কথা, এটা আমাদের শ্রদ্ধেয় কাজী মজার আনোয়ারের কথা। উনি আবার যদি জন্ম নেন মানুষ হবেন না, আমিও তাই। আমি আবার যদি জন্ম নিই মানুষ হব না, ফুল হইয়া পাখি হইয়া কাটাবো জীবন। সবার জন্য খুঁজবো একটা লাল টেলিফোন, সবার জন্য খুঁজবো একটা লাল টেলিফোন। কারো জন্য হয় না ডায়াল, কারো জন্য হয় না ডায়াল, কারো জন্য হয় না ডায়াল লাল টেলিফোন। অসাধারণ। থ্যাংক ইউ। স্যার ভাইয়া থাকতে থাকতেই আমরা জিজ্ঞেস করবো, ওই যে গানের লাস্টের যে প্যারাটা যেটা আপনি নিজের জন্য লিখেছেন যে আমি মানুষ হব না, কেন হব না এটা আমরা জানতে চাই। মানুষ হব না এই কারণে, আমি এটা আবেগ এবং দুঃখের সঙ্গে আমি বলছি। মানুষের বিবেক আছে, বিবেচনা আছে, কিন্তু নিজস্ব স্বার্থের কারণে আমরা বিবেকহীন হয়ে যাই, বিবেচনাহীন হয়ে যাই। তার চেয়ে বরং প্রকৃতির সাথে আমি মিশে থাকতে চাই। ফুলের কোনো জাত নেই, পাখির কোনো জাত নেই, তারা আকাশে উড়বে, বাসায় ফিরবে, প্রাপ্তি কিছু না, যা ছড়িয়ে ছিটিয়ে আছে এটা নিয়েই তারা সুখী। ভাইয়া, স্যারের জন্য যদি কিছু বলা থাকে যেটা বলার সুযোগ হয়নি কখনো, একটু সংক্ষেপে আমরা শুনে নিব। আমি আপনাকে কখনো বলিনি, মন মতোই বলেছি, আমি আপনাকে অনেক ভালোবাসি এবং মন থেকে ভালোবাসি। আমার বাবাকে যেমন ভালোবাসতাম, তো তাকে আমি অনেক ভালোবাসি, আমার বাবাকে ঠিক তার মতোই তাকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। এটা বলা হয়নি কখনো, বলিনি। আমরা সৌভাগ্যবান যে আমরা এই না বলা কথাটি বলার সাক্ষী হয়ে থাকলাম আমাদের মাধ্যমে। আর আমি যা বলবো সেটা আমার ছোট ভাই মনির খান বলে গেছেন, আর বাকি যেটা বাকি থাকবে এটা ডিটি বলেছেন। অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভাই আপনাকে অনেক অনেক ঈদ ধন্যবাদ। মোবারক। এসেছেন, ঈদ এবং মোবারক। দর্শক যারা আমাদের দেখছেন তোমাকে একদম তাই। অনেক সুন্দর গান করছে এবং রবি আপনার দীর্ঘায়ু কামনা করছি। রবি রবীন্দ্রনাথের ভাষাই বলে গেছেন যে অনেক কথা যাও যে কয়ে কিছু কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলার জলি। তুমি অনেক কথাই বলে গেছো,
আমি অনেক কথাই শুনেছি তোমার, ভালোবাসি, এবং সবচেয়ে বেশি ভালোবাসি তোমার গানকে, তোমার আচরণকে এবং তোমার সরলতাকে। স্পষ্ট ভাষী হিসেবে তোমাকে সবাই চেনে। আমি চাই কি পেলে কি পেলে না সেটা সাধারণ হয়ে যায় যখন একজন রবি চৌধুরী মঞ্চে উঠে অজস্র লোকের হাততালি পায়। তা আমি চাই হাততালিটা বড় কথা না, আমাদের গানের জগতে একটা উল্লেখযোগ্য সংযোজন হিসেবে তোমার মৃত্যুর পরও যেন 1000 বছর বেঁচে থাকো। ধন্যবাদ। অসাধারণ। তখনকার সময় যে সহযোদ্ধারা ছিলেন, সেই যারা আপনার সাথে কেউ সুর করতেন কিংবা আপনার সময় তখন গান গাইতেন, আপনার লেখা গানগুলো, তাদের গল্পগুলো একটু আপনার কাছ থেকে শুনবো। কেন জানি না, একটা কথা আমি তোমাকে বলবো যে তখন 9 জন 10 জন আমাদের দেশের সঙ্গীত পরিচালক প্রখ্যাত, অজস্র অনেকেই আছেন। আমার সময়টা কি ছিল তুমি শুনলে অবাক হবে। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত সুবল দাসের সাথে আমার কাজ করতে হতো। উনি দাদা হাতের মধ্যে ফু দিতেন, তা আমি জিজ্ঞেস করতাম যে হাতে ফু দিচ্ছেন কেন? বলছে জানিস না, এখন সরস্বতী দেবী আমাকে আশীর্বাদ দিচ্ছে, সুরে ভরপুর হয়ে গেছে হাত, এজন্য তো হারমোনিয়ামে রেখেছি, এখন তোকে গান লিখে দিতে হবে। আবার আলতাফ মাহমুদ ভাই, উনিও সাংঘাতিক আমাকে আদর করতেন। উনি ঠাটারি বাজার থেকে উনি হাঁস এনে ওনার স্ত্রীকে বলতেন তুমি ভালো করে রান্না করো, ভুনা খিচুড়ি রান্না করো, গাজী এগুলি খেতে খুব পছন্দ করে। আমি তখন ব্যাচেলার। ওনার টাইম ছিল রাত্র 1টা থেকে ভোর 5টা পর্যন্ত। আচ্ছা। তো 5টা পর্যন্ত হলেই এরপরে উনি হারমোনিয়াম থেকে হাত তুলে ফেলতেন, নাট বল্টুগুলো খোলা শুরু করতেন। তাই বললাম খুলছেন কেন? কারণ না, এরপরে কিন্তু আর সুরদেবী থাকে না, পৃথিবীতে চলে যায়, এখন ভালো সুর হবে না। খন্দকার নুরুল আলম সাহেব অত্যন্ত প্রিয়, আমাকে ডাকতেন চলে আয় চলে আয়। তো এত ব্যস্ততার মধ্যে ওনাকে খুশি করার জন্য আমার একটা পথ ছিল, আমি আবিষ্কার করলাম। আমি জানি না কখন কার চোখের দিকে তার চোখ পড়েছিল, তো সেই চোখের শব্দটা আমি যে কোনো গানে লিখে রাখতাম, দিতাম। ওইটা দেখলে উনি মনে করতেন না ভালোই লিখেছিস, কোনো খারাপ লিখিসনি। চোখ যেমনের কথা বলে, অথবা চোখে আমার চোখ মেলেছে মন, চোখের উপরে ওনার সাথে আমার অজস্র গান আছে। আনোয়ার পারভেজ দৌড়িয়ে আসতো, এসে বলতো দেখ দোস্ত, তুই আমাকে 16 আনা বুঝিয়ে দিবি, এটার অর্থ হলো কি গানটা লেখা হবে, কি সুরের ধারাটা হবে, তুই আমাকে বুঝিয়ে দিতে হবে। আমরা গলাগলি করে এক বিছানায় শুয়ে থাকতাম, সেও ব্যাচেলার আমিও ব্যাচেলার। আসলো সেখানে আনোয়ার পারভেজের পরে আলাউদ্দিন আলী আসছে, আমাদের অনেক সঙ্গীত পরিচালকও সেখানে আসছেন। হ্যাঁ, আর এবং আমাদের গান লেখার স্টাইলটা ছিল আমরা এক বিছানায় শুয়ে থাকতাম। ওনার স্ত্রী রমলা সাহা, উনি ব্যস্ত থাকতেন সারাক্ষণ, আমাদেরকে কি খাওয়াবেন, কি দেবেন, কি করবেন না করবেন। উনি কখনোই হারমোনিয়াম নিয়ে বসতেন না, গল্প করতে করতে হঠাৎ বলতো গাজী এরকম একটা সুর হলে কেমন হয়, এবং এরকম আমি আবার বলতাম দাদা এরকম একটা কথা যদি হয় কেমন হয়। এইভাবেই আমাদের কাজ গান লেখা হয়ে যেত। এবং এত ভালোবাসার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম। একটা সময় ছিল যখন সত্য সাহাকে বলা শুরু করলো কিছুটা হিংসায় বা অন্য কোনো কারণে যে উনি গেয়েও মিউজিক ডাইরেক্টর, উনি আসল কথা আধুনিক হতে পারছেন না। তো ওনার মনে কখন এই দুঃখটা ভর করেছিল আমি জানি না। আমি তখন ব্যাচেলার, একদিন রাত 3টার সময় আমাকে এসে বললো যে আমার সাথে যেতে হবে। যে কোথায়? সাভার। রাত 3টার সময় কি করে যাব? আমি একটা নতুন গাড়ি কিনেছি, গাড়িটা নতুন না, অনেক পুরনো। গাড়িটা এই প্রথম কিনছেন, উনি ড্রাইভ করে এসছেন। আমি কি আপনার সাথে আমি যাবো না। যে কেন যাবেন না? আপনি 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 গাড়ি চালাতে পারেন না, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবেন, মরতে রাজি না। আপনি বিয়ে করেছেন, সংসার করেছেন, আমি এখনো বিয়ে করিনি, সংসার করিনি, আমার কিছুদিন বাঁচার ইচ্ছা আছে। তো উনি জোর করে আমাকে গাড়িতে তুললেন এবং সেই এলোমেলো হাতে ড্রাইভ করে যাচ্ছিলেন। সাভারের তখন যে পোলটা আছে এখন বড় পোলটা, ওটার কাছে গিয়ে হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে গেল, গাড়ি উল্টো দিকে এসে নদীতে পড়ে যাচ্ছিল, একটা রেলিংয়ে লেগে গেল। আমি লাফ দিয়ে উঠে টুটে সেরে নামার পরে দাদার বললাম যে দাদা আমি আগেই বলেছিলাম এটা হবে। কয় তুই তো ইতিহাস হতে চাস না। আমি কি ইতিহাস কিরকম? আজকে যদি আমরা মরে যেতাম তাহলে চিত্রালিতে লেখা হতো একই সঙ্গে দুই ভাইয়ের মৃত্যু, সত্য সাহেব এবং আজিম আজহারের। এটা যে কত বড় একটা হেডলাইন হতো তুই তো জানিস না। তারপর উনি আমাকে সাভারে নিয়ে গেলেন, একটা পালবাবুর দোকান ছিল, আমরা পালবাবু বলতাম না, বিকৃতি করে অন্য কিছু বলতাম তাকে। ভোর রাত্রের দিকে আমাদেরকে চা খাওয়াতো, এটা খাওয়াতো, ওটা খাওয়াতো। তো সকাল হয় হয় সময় সত্যদা আমাকে টেনে বললো আয় আমার সাথে। নদীর পাড়ে গেলাম, তো নৌকোগুলো আস্তে আস্তে ছাড়ছে। আমাকে বললো গাজী ওরা কি গান গায়?
আমি বললাম দাদা এই ফোক টোক গান গায়, গ্রামীণ গান গায়। আমার দিকে তাকানোর পর আমাকে বলল, সারা দেশটা কয়টা গ্রাম নিয়ে বলতো? বললাম সারা দেশেই তো গ্রাম, ঢাকা চিটাং থেকে 5টা 7টা শহরই তো আছে। তাইলে আমরা গান কাদের জন্য করছি? সমস্ত দেশের মানুষকে শোনাতে হলে তো আমাকে গ্রামীণ পর্যায়ে যেতে হবে, গ্রামের মানুষের কাছে গান তুলে দিতে হবে, এবং শেষ অবধি পর্যন্ত তার গানের মধ্যে যতই আধুনিকতা এসছে উনি কি গ্রামের মানুষকে ভোলেননি। এই জন্য জনপ্রিয়তার একেবারে তুঙ্গেই উনি উঠেছিলেন। অর্থাৎ সেই জেদের উত্তরটা উনি আমাকে এভাবেই দিলেন। অনেকেই বলতো গেও মিউজিক ডাইরেক্টরের উত্তরটা উনি আমাকে এভাবে দিয়েছিলেন। তো আমার ব্যস্ততা তাদের সাথে ছিলই, তাদের সহানুভূতি পেয়েছে। আমি জানি না কয় বেলা আমার রুমে আমি খেয়েছি, আমার বাসায় খেয়েছি, আমি জানি না। ওদের সাথে আমার জীবনটা কাটিয়েছি। আপনাদের সেই সময়কার আড্ডা দেয়া, সৃষ্টিশীল কাজে আড্ডা দিতে দিতে সৃষ্টি হওয়া, ঘুরতে যাওয়া থেকে সৃষ্টি হওয়া, এই সময়গুলোর একজন নীরব সাক্ষী আছেন, যিনি মুখ বুজে শুয়ে গেছেন এবং আপনাদের ওই শুয়ে যাওয়ার মধ্যে দিয়ে অনুপ্রাণিত করেছেন। তিনি আমাদের সাথে আছেন। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অতিথিকে। ম্যাম, আপনি আমাদের মাঝে এসে আমাদের এই মঞ্চকে আরো বেশি রাঙিয়ে দিবেন। আমাদের সাথে আছে ঈদ মোবারক। যারা চেনেন স্যার তারা তো চিনেন, যারা চিনেন না তাদের জন্য একটু বলে দিতে চাই, স্যার এতক্ষণ যে মানুষটির কথা বলছিলেন সত্য শাহ, স্বর্গীয় শ্রদ্ধেয় সত্য শাহ, তারই সহধর্মিনী। নাকি সহধর্মিনী বলছে, এটা কারেক্ট নাকি? হ্যাঁ অবশ্যই। এটা কি আপনি তো এটা ভালো জানেন। এটা কি প্রেমের বিয়ে নাকি এভাবে বিয়ে? অবশ্যই প্রেমের, এটা তো আপনি জানেন। এই জন্যই প্রেম যেন আমার বদলে গেল। পিঠি বলছিল না যে বাবা কতবার প্রেম করেছে, আমি কিন্তু গাজী সাহেবের সবকিছু জানি। আচ্ছা আচ্ছা, এই যে এখন সব ফলের বিড়াল বেরিয়ে যাবে স্যার, উনি নাকি সবকিছু জানেন। উনি আমাদের লক্ষ্মী বৌদি, ওনার এতটুকু ধৈর্য থাকা উচিত যে সবকিছু সব জায়গাতে সবসময় প্রকাশ করতে নেই। না, একটু প্রকাশ করলে সবাই জানলো, দর্শকরা জানলো, আমি তো জানা উচিত। স্যার এই ভালোবাসা এখন দেখে বলে দিতে পারছি, আজ থেকে 20-25 বছর আগে কত দুর্দান্ত ছিল সেই সম্পর্কগুলো। প্লিজ আরো আগে 20-25 বছরের আগে, আরো আগে উনি একটু কি প্রেমের হিসাবটা না শুনে না আমি একটু বলি। ওনাকে সত্য শাহ বিয়ে করেছেন কিভাবে? ভাগে, বাসার থেকে না, কেন হবে, কেন গোপন কথাটি রবে না গোপনে। উনি বাড়ি থেকে বেরিয়ে এসে ওনাকে বিয়ে করেছিলেন। তো ওনার বিয়ে করার পরে উনি হাটকলাতে এসে ওনাদের বাসাটা নেয়। তখন আমি গান লিখছি খুব মনোযোগ সহকারে সত্যদার। উনি যখনই আমাকে দেখতো দৌড়িয়ে ভিতরে চলে যেত। আমি একদিন আমি বলি, আমি প্রথম যখন গাজী বাজার আনোয়ার ওনার সঙ্গে উনি যখন প্রথম আমাদের বাসায় এলেন, আমি মানে প্রথম দেখলাম যেদিন ওনাকে, সেদিন আমি তো দেখি দৌড়ে ভিতরে চলে যাচ্ছি। তো ওনার দাদা বললেন যে যেও না যেও না, শোনো শোনো শোনো, লোকটা যদিও ছোট, দেখতে ছোট, কিন্তু নামটা অনেক বড়। একটু জানতে চাইবো তখন আপনাদের কিভাবে জ্বালাতন করতো আর কি? এই যে আপনাদের নতুন সংসার, সুন্দর সংসার হওয়ার কথা ছিল, খাটে যে শুয়ে আছে, বিরক্ত করছে, সময় দিচ্ছে না, সেই সময়গুলো তো কথা বলারই নেই। সে আমাকে এমন ভাবে বিরক্ত করতো একদিন, আর আমি না থাকলে বাসায় ভীষণ রাগ করতেন। তা একদিন কি হয়েছে, আমি কোথায় যেন গেছি, আমি একটা স্কুলে জব করেছি, স্কুলে গেছিলাম, সেটা এরা কিছুতেই পছন্দ করে না, না স্কুলে আমি জব করতে পারবো না, মানে এরা যখন আসবে তখন যেন আমি থাকি বাসায়, তাহলে এদের চা এটা সেটা দেওয়ার ব্যাপারে সে করেছে, আমি নেই। বাস এসে আলনা থেকে জামা কাপড় সব মাটির মধ্যে ছিটিয়ে রেখে সব উল্টো পাল্টো করে, ঘর উল্টো পাল্টো করে চলে গেছে। আমি ঘরে এসে দেখি এই অবস্থা, এরকম জ্বালাতনের নমুনা। স্যারকে দেখে কেউ বলবে না স্যার এরকম করতে পারে, কেউ বলবে না, কেউ বলবে না। আমি জানি এর সমস্ত মানে তার অতীত বলতে যখন থেকে আমি চিনি, ভাই বন্ধু দেবর সবই কিন্তু গাজী আমার। আর সবচেয়ে বড় কথা, ওর দাদা যেটা বলতেন আর কি, ওর দাদা বলতেন, আমি বলি কি গাজী না প্রেমিক পুরুষ। তো ওর দাদা বলতেন, শোনো, প্রেম না করলে
কোনোদিন সৃষ্টি হয় না। তাই সত্যি সত্যি ও প্রেম করেছে বলেই, অনেক অনেক প্রেম করেছে বলেই তার এত সুন্দর সুন্দর সৃষ্টি, অনেক অনেক সুন্দর সুন্দর গান আছে। তাই এত, ওর দাদা বলতো যে গাজীতে এত সুন্দর লেখে, ওর মধ্যে প্রেম আছে বলেই তো এত সুন্দর লিখতে পারে। একদম, এটা একদম নিঃস্বার্থ ভালোবাসা। নিঃস্বার্থ ভালোবাসার চেয়েও ভালোবাসাটা হলো প্রেম না থাকলে কিছু হয় না। এই জন্য উনি সত্যদার স্বাধীনতাটা ওনার কাছ থেকে আদায় করে নিয়েছিলেন, যে কাজই বললে হবে না, তো আমারও তো সৃষ্টির মধ্যে অনেক সুন্দর সুন্দর গান আছে, সুতরাং তোমাকে নিয়ে আমি পড়ে থাকলে তো চলবে না। আচ্ছা, উনি বুঝতে পেরেছিলেন বোধহয় এইটাও প্রেমের সংলাপ, আসলে তা না। যাই হোক, সব কথা আমরা বলবো না। হ্যাঁ, অবশ্যই আপনার দাদা যখন সৃষ্টি করেছেন, তাতে ওনার মধ্যেও প্রেম ছিল, অবশ্যই প্রেম ছিল। আপনি কি ওনার প্রেমের অস্তিত্বটা বুঝতে পারেননি? হ্যাঁ, বুঝতে পারবো না কেন, তা না হলে- আমাকে ভালোবাসতো বলেই। হ্যাঁ, তা না হলে বাড়ি থেকে, অন্যকে ভালোবাসতে হ্যাঁ, তা না পারবো। ওই সময় বাড়ি থেকে বেরিয়ে আসবেন কেন? বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন তো একটি মাত্র কারণ। হ্যাঁ, অবশ্যই ওর সুরের মূর্ছনায় আমি মূর্ছিত হয়ে গেছি। বাবা, আর কিছুই বলার নেই, পুরো আবেশ, প্রেমময় আবেশ হয়ে গেছে। ম্যাম আপনাকে অনেক অনেক যাই হোক, আমি খুবই খুশি যে আজকে এ ধরনের একটা অনুষ্ঠান করার জন্য। এখানে একজন উল্লেখযোগ্য অনুষঙ্গ হিসেবে আপনি ছিলেন এবং আছেন, আগামীতেও আপনাকে পাবো নিঃসন্দেহে, এটাই আমাদের প্রত্যাশা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বৌদির জন্য একটা স্পেশাল দোয়া থাকতে হবে এই কারণে যে রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি যে সম্মুখে পশ্চাতের আস্তে আস্তে ঠেলে দেয়, ওনার হাত দিয়ে শুধু আমি নই, যে দেশের অনেক চলচ্চিত্র নির্মাতারাও বেরিয়ে এসছে ওনার সহযোগিতায়, ওনার হাজব্যান্ডের সহযোগিতায়। তো সেই সত্যদা আমাদের মধ্যে নেই, তো সেই দুঃখটা যাতে ওনার মনে না থাকে, কারণ মানুষ তো তার সৃষ্টির মধ্যে বেঁচে থাকে। বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, সত্য সাহেব বেঁচে থাকবে, রমলা সাহেব বেঁচে থাকবে। তার কর্মটা যদিও আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো মনে করি যে পেছন থেকে করেছেন, আসলে আমাদেরকে সক্রিয়ভাবে উনি সবসময় অনেক জ্বালাতাম। উনি নিজেই বলতেন, রাত্র 3টার সময় বলতাম আমরা এটা খাবো, এটা তৈরি করে দিতে হবে, ও করতে হবে, ও করতে। ওনার বিছানায় উনি কয়দিন শুতে পেরেছিলেন আমরা জানি না, কারণ আমরাই দখল করে থাকতাম সেটাকে। যাই হোক, উনি ভালো থাকুন, সুন্দর থাকুন, আমরা বৌদিকে চাই আর অনেক অনেক বছর যেন আমাদের মাঝে আমরা পাই। ধন্যবাদ ম্যামকে। দর্শক, আয়োজনের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিব, কারণ বিরতির পর যখন দেখা হবে, গল্প হবে আরো, গান হবে আরো, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন যমুনার নিমন্ত্রণ। ফিরে যাব অতিথিদের কাছে, শুনবো আরো গল্প, আরো কিছু গান।
স্যার আপনার পরিবার বা জীবন সম্বন্ধে তো শুনছিলামই। আপনার সুযোগ্য কন্যা এখানে আছে, অসাধারণ মেধাবী উপস্থাপিকা, গায়িকা, আর কি বলবো, গুণী একটা মেয়ে। আপনার একটা ছেলে আছে যার নাম উপল, কিছুক্ষণ আগে আমরা কথায় টের পেয়েছি। তার সাথে সম্পর্কিত একজন আমাদের সাথে আছেন, দেখি একটু ডেকে নিতে চাই। আমরা আমাদের অতিথিকে আহ্বান জানাচ্ছি আমাদের সাথে এসে এই মঞ্চে যুক্ত হবার জন্য। ওয়েলকাম। দাদু ভালো লেখে? বেশি ভালো লেখে দাদুর চেয়ে ভালো কেউ লেখে? না, ফুপি কেমন গান গায়? অনেক ভালো গান গায়। ফুপির চেয়ে ভালো গান কে গায়? কেউ না, দাদু আর ফুপির মধ্যে ভালো গান কে গায়? দুইজনই। এ বাবা, কি অসাধারণ, খুবই ডিপ্লোম্যাটিক। খুবই ডিপ্লোম্যাটিক। আচ্ছা, একটু আপনার কাছ থেকে শুনবো। এত গুণী একজন। ও আমার পুত্রবধূ আশা, আমার ঘরের আরেকটা উজ্জ্বল নক্ষত্র আমি মনে করি, শিক্ষিতা মেয়ে। আর দিঠির তো একেবারে প্রাণের বন্ধু, যা মনে হয় না যে তারা আলাদা আলাদা বোন, মনে হয় একই পরিবারের একজনই তারা একত্রিত। একজন গুণী, তারপরে কি বলবো, লিভিং লিজেন্ড, জীবন্ত কিংবদন্তির বাইরে একজন বাবা। একজন বাবা কাজী মাজহারুল আনোয়ার ঠিক কেমন আপনার কাছে জানতে চাইবো। সেটা তো আমি এক কথাই বলবো, উনি যেমন প্রফেশনাল লাইফে যেরকম সফল, বা ব্যক্তিগতভাবেও উনি সেরকমই সফল একজন। তো আমি আমার শ্বশুর হিসাবে আর কি বলছি, তো শ্বশুর হিসাবে ইউজুয়ালি মনে করেন পুত্রবধূ এবং শ্বশুরের সম্পর্ক যেরকম থাকে, আমাদের দুজনের সম্পর্ক একদমই সেরকম না, এর থেকে অনেক বেশি। আমরা মানে বন্ধু বেশি। আমি বিয়ে হয়ে আসার পরই বাবা আমাকে বলেছিল প্রথমে যে আমার এক মেয়ে শ্বশুর বাড়িতে চলে গিয়েছে, এখন তুমি তাকে রিপ্লেস করো। সো ওদিক থেকে আমি একটু পেয়েছিলাম যে না, ওই টিপিক্যাল শ্বশুর বাড়ি জিনিসটা এখানে থাকবে না। তোমরা দোয়া করো, এবং যমুনা টিভির থেকে আমি এই প্রত্যাশাই করি তোমরা এই দোয়াটাই করো, আমার ঘরের মধ্যে যে সূর্যমুখী ফুটেছে সেই সূর্যমুখীটা যেন ম্লানও না হয়, সুন্দর থাকে। কি আমার মেয়ের দিক থেকে, ছেলের দিক থেকে, পুত্রবধূর দিক থেকে, বা তোমাদের মতো যাদের সাথে পরিবেশগতভাবে আমি সমৃদ্ধ হয়ে গেছি, বড় হয়েছি, তাদের সাথেই যেন শেষ মুহূর্ত পর্যন্ত আমি থাকতে চাই। আর একটা জিনিস তোমরা আমার জন্য প্রার্থনা করবা, যে মৃত্যুর আগের মুহূর্ত যেন আমার হাতে একটা কলম থাকে। ধন্যবাদ স্যার আপনাকে। আপু আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে ধন্যবাদ আমাকে এখানে শেয়ার করবার জন্য। এই যে আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন যে গানটি করব, গীতিকার তো বাবাই, এবং সুর করেছেন শ্রদ্ধেয় সুবল দাস এবং গেয়েছেন শ্রদ্ধেয় রুনা লায়লা। এটা তার বাংলা চলচ্চিত্রের প্রথম গান ছিল, স্বরলিপি। গানেরই খাতা স্বরলিপি
অসাধারণ। স্যার, যখন বৌদি আসলো তখন তো শুনছিলামই আপনাদের একটু একটু করে বড় হওয়ার, তাদের পারিবারিক বন্ধনগুলোর কথা। জীবনের এই অনেকগুলো বছর পার করতে করতে আরেকজন মানুষ যিনি আপনার জীবনে এসছেন, কে তাকে দেখে নেব। স্বাগত জানাচ্ছি যমুনার নিমন্ত্রণের এই আয়োজনে। ম্যাম, থ্যাংক ইউ আসবার জন্য। স্যার, এই পরিচয়টা আপনার কাছ থেকে আমরা নিব। আমি কি ওর স্বামী না আমার স্ত্রী সে? এটা তো আপনাদের সম্পর্ক বলে দিবে, এটা আপনাদের সম্পর্ক বলবে। আচ্ছা, যাই হোক, ওর সাথে যখন আমার বিয়ে ঠিক করলেন আমার বাবা, ওরা কুমিল্লাতে থাকতো। আচ্ছা, তখন আমি বললাম যে মেয়েটি কি করে? তখন বললো যে তোর ভাবতে হবে না, খুব প্রমিনেন্ট একটা মেয়ে এখানে। তো শেষে বললাম যে বলো না যে মেয়েটি আসলে কি করে। কয় সে রানিং আইটেমে চ্যাম্পিয়ন ইস্ট পাকিস্তানের। আমি কই এখনই বিয়েটা ক্যান্সেল করো। আমি কই রানিং আইটেমে যদি সে চ্যাম্পিয়ন হয়, বিয়ের পরে যদি কোনো কারণে তার সাথে আমার একটা ঝগড়া বিবাদ হতেই তো পারে, হয় না? তারপরে যদি সে বাড়ি থেকে দৌড়িয়ে পালিয়ে যায়, আমি কিন্তু তাকে আর ধরতে পারবো না। অতএব আমি এই বিয়েতে রাজি নই। তো আমার বাবা বললেন যে না, দেখলেই টের পাবি মেয়েটা খুব লক্ষ্মী, এবং আমাদের কুমিল্লা কেন সারা ইস্ট পাকিস্তান জুড়ে তার সুনাম আছে। বিয়েটা আমি ভেবেছিলাম খুব গোপনে করব। আচ্ছা, খুব গোপনে করব এই কারণে যেন আমরা ফিল্মের লোক, তো আমাদের তো যদি প্রচার হয়ে যায় তাহলে অনেক ভিড় ভেড়াক্কার ব্যাপার হতে পারে। তা আমি অলমোস্ট একদম গোপন অবস্থাতে বিয়েটা ঠিক করে নিলাম। আমি যখন যাচ্ছিলাম কুমিল্লার দিকে, হঠাৎ অর্ধেক রাস্তার মধ্যে গিয়ে দেখি অনেকগুলো গাড়ি দাঁড়িয়েছে। দেখলাম কে গাড়িতে? দেখলাম রাজ্জাক, উজ্জ্বল, কবরী থেকে শুরু করে ফিল্মের অর্ধ শিল্পীরে ওখানে দাঁড়িয়ে আছে। বললো, বেটা, খবর না দিয়ে বিয়ে করলে হবে নাকি? আমরা আমাদের মাল বুঝে নেব, আমরা যাবো সবাই, আমাদের মাল বুঝে নেব। তো বিয়ে করতে যখন আমি সেখানে গেলাম, যাওয়ার পর দেখলাম অজস্র লোক, হাজার হাজার লোক ভিড় করে আছে। তখন আমরা বললাম যে না, দেরি করার উপায় নেই, এত ভিড় কখন কি হয়ে যায় ঠিক নেই, বিয়েটা শেষ করে দিন। তো বিয়েটা শেষ করার পর যথারীতি অবস্থায় আমাদের তো খাওয়া দাওয়ার পালা আসে না? জামাইয়ের জন্য রোস্ট করে, এ করে সে করে। দেখলাম একটা ডেগে একটা কিছু নাই, সব খাওয়া শেষ। এবং ওনাদের দরজা টরজা যা আছে সব ভাঙাচোরা। একটা সিনেমা হলের মালিকও ছিল কুমিল্লাতে, ওদের সব গেট টেট সমস্ত ভাঙা। যে ব্যাপার কি, খাওয়া দাওয়া কোথায়? তখন বললো যে খাওয়া দাওয়া পাবলিকে এসে ভেঙে চুরে খেয়ে সব চলে গেছে। তখন রাজ্জাক এবং আরো 2-3 জন, উজ্জ্বল, সবাই বললো ঠিক আছে, খাওয়া দিলেন আর না দিলেন, মাল ডেলিভারি দেন, আমরা চলে যাই। যে সুপুরুষ প্রেমের গান লিখেই যাচ্ছেন একটার পর একটা, এত ফেমাস, তারপরে এই মানুষটি আপনাকে পছন্দ করছেন, জীবনের সঙ্গী হিসাবে আপনার সাথে পুরো জীবনটা পার করবেন। ওকে আমি পেয়েছি, এটা আমার সৌভাগ্যই বলতে হবে। আমি তো গান ভালোবাসি এবং ওর ওর মানে আমি ভক্ত, ওর গানের ভক্ত। তখন তো রেডিও টেলিভিশনে ওর নাম প্রচার হতো, নামটা আমার পরিচিত। তো আব্বা যখন আমার ওর সাথে বিয়ের কথাবার্তা চলছিল, আমাদের একটু বলে নেই, আমাদের বিয়ের ঘটক ছিল ওরই চাচা। ওই চাচা আবার আমার আব্বার খুব বন্ধু। তা আমি বললাম যে আব্বা, তুমি যে আমার এই লোকটার সাথে আমার বিয়ে ঠিক করছো, এ তো অনেক বয়স্ক, বুড়ো লোকের সাথে আমার কেন বিয়ে ঠিক করছো? তখন আব্বা বললেন যে না, বুড়ো না। তাহলে কি কি করে হয়? সে স্কুল লাইফ থেকেই তো আমি তার গান শুনছি। তখন আব্বা বললেন যে না, তুই দেখ, সামনাসামনি দেখ, দেখলেই বুঝতে পারবি। ও তো ঢাকায় থাকতো, আমি কুমিল্লায়, ওর আব্বা আম্মা সবাই কুমিল্লায়। তো আসলো, তারপরে আমাদের বাসায় আসলো, উদ্দেশ্য তো আমাকে দেখার। তারপরে ওর পরনে ছিল একটা সাদা প্যান্ট, হাওয়াই শার্ট, বুতাম খোলা, একটা সোনার চেইন। পুরোই ফিল্মের হিরো। খুব সুন্দর লাগছিল, ভালো লাগছিল। বাস, তারপরে আব্বাকে বললাম, তারপরে হয়ে গেল আর কি। দেখি বললাম বাবাকে রাজি। হ্যাঁ, রাজি। তারপরে যে তুমি যে প্রেমের কথা বলছো, হ্যাঁ অবশ্যই, প্রেম যদি না থাকতো তাহলে এত সুন্দর গান তো হতো না, তাই না? সব সব মানুষের মধ্যে একটা ইমোশন থাকে, আর কবি সাহিত্যিকদের মধ্যে তো একটু ইমোশনটা বেশি কাজ করে।
তাই না? কারো চোখ ভালো লাগে, কারো চুল ভালো লাগে, কারো না, আপনার চোখ আপনার চুলও ভালো লাগতে পারে, ভিন্ন ভিন্ন সেটা ভাবে আমি হতেই জানি না, পারে। সেটা ও বলতে পারে। ও বলতে পারে। না, ও ঠিকই বলেছে যে আমি মনে করি যে একটা স্ত্রী একজন পুরুষের জন্য, বিশেষ করে আমাদের যাদের কোনো ঠিক ঠিকানা নেই, এখন কক্সবাজারে শুটিং করছি, কখন ওটা করছি, অত্যন্ত সহযোগী একটা শক্তি হিসেবে সে আমাকে পেছন থেকে ইন্সপায়ার করে গেছে। তো সে পাকিস্তান আমলে সে টেলিভিশনের মধ্যে কিন্তু সে নিউজ কাস্টার ছিল, উপস্থাপনা করতো 4-4টি ম্যাগাজিনে অনুষ্ঠান। সাধারণ। হ্যাঁ, এবং আমি বলছি যে যেটা হবে, আমি একদিন শুটিংয়ে গেছি কক্সেস বাজারে, আমাকে রাত্র 12টা-1টার সময় টেলিফোন করতো, তখন আমার ছেলে মেয়ে ওরা ছোট হয়েছে, হওয়ার পরে যেন ওদের রচনা লিখে দিতে হবে তোমার ওখান থেকে টেলিফোনে, যে ও তো চাচ্ছে এটা আমি করি বা ওরা মার পেত। তারপরে আমি এসে একদিন দেখলাম যে টেলিভিশনের সমস্ত অনুষ্ঠান সে ছেড়ে দিয়েছে। ছাড়লে কেন? ভাবে আমি করতাম হ্যাঁ, তখন। করতো আর কি। তা আমি বললাম এটা কেন করলে তুমি? মেয়েদের আমি তো এটাকে অ্যাপ্রিসিয়েট করি, আমি পছন্দ করি, ভালোবাসি। তখন বললো যে তোমার ভালোবাসাটাকে আমি মেনে নিলাম, এখন তুমি যেমন ব্যস্ত আমি যদি তেমন ব্যস্ত হই, তাহলে আমার ছেলেটা মেয়েটা এত হবে, তুমি হও, আমি তোমাকে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং তুমি যদি উপরে উঠো সেই প্রশংসার দাবিদারটা আমি। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরকম আরো শত সহস্র বছর আপনাদের দুজনের মুখের অকৃত্রিম হাসিটা অক্ষুণ্ণ থাকুক। এরকম সৃষ্টিশীল অনেক অনেক কাজ আমরা পাই। ধন্যবাদ যমুনা টিভিকে এত সুন্দর একটা উদ্যোগের জন্য। আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে যমুনা টিভিকে আমার আন্তরিক শুভেচ্ছা। অনেক অনেক কৃতজ্ঞতা। গানেরই খাতায় স্বরলিপি লিখে আসলে কি হিসেব স্যার মিলাতে চেয়েছেন আমি জানি না, জীবনের কি হিসেব কোন জায়গায় যে মিলবে, বাট কৃতজ্ঞতা। আপনার মতো এরকম একজন মানুষ আমাদের দেশে জন্মেছিলেন বলেই হয়তো আমাদের ভাষাগুলো এত সুন্দর করে গাঁথতে পেরেছি আমি। আমারও প্রত্যাশা থাকবে যে তোমরা এই কথাটি মনে রেখো। রবীন্দ্রনাথও বলেছেন এই কথাটি, আর কিছু না, আমার কন্ট্রিবিউশন সামান্যই হতে পারে, তথাপি আমি ছিলাম, মনে রেখো, এটাই আমার প্রাপ্তি। যারা এতক্ষণ দেখছেন, আমাদের একজন ব্যক্তি গাজী মাজহারুল আনোয়ার, একজন গীতিকার, একজন চলচ্চিত্র নির্মাতা, একজন বাবা, একজন স্বামী, একজন বন্ধু, একজন অভিভাবক। নতুন নতুন করে অনেকগুলো পরিচয় জানলাম। এরই নামই তো নিমন্ত্রণ, এর নামই যমুনার নিমন্ত্রণ। দেখা হবে আগামী এপিসোডে। সেই পর্যন্ত ঈদ মোবারক।